এসআইআর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ধর্ণা প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন চলুন শুনে নিই। এসআইআরের বিরুদ্ধে ধর্মতলায় ধর্ণায় বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই ধর্ণা তিনি প্রত্যাহার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি ধর্ণা প্রত্যাহার করেছেন। এখন প্রশ্ন উঠছে যে এসআইআরের বিরুদ্ধে যে ধর্ণায় মুখ্যমন্ত্রী বসেছিলেন সেই এসআইআর প্রক্রিয়া তো এখনও চলছে। এরই মাঝখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা প্রত্যাহার কি সঠিক সিদ্ধান্ত, নাকি তিনি এই ধর্ণা চালিয়ে গেলে আরও ভালো হতো? ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাব সাধারণ মানুষের কাছে। তারা কি মনে করেন যে ধর্ণা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক, নাকি ধর্ণা চালিয়ে যাওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? চলুন সাধারণ মানুষ কি বলে শুনে নিই আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিয়েছেন এসআইআরকে কেন্দ্র করে, এটা তো আমি বলবো তো জনগণের জন্য অনেক উপকারের জন্য করেছেন এবং আরও বেশি করা দরকার। প্রত্যাহার যদি করে নিয়েছেন ওনার প্রয়োজন ইলেকশন বা ইত্যাদির জন্য, আবার পুনরায় যদি প্রয়োজন পড়ে উনি করতে পারেন। আর যদি না করে যদি এটা সংশোধন হয়ে যাওয়ার কোনো রাস্তা হয়ে যায় উপরওয়ালার তরফ থেকে, তো তাহলে সেটা আরও ভালো। আমি একটা কথাই বলবো, এই সরকার থাকলে আমাদের কোনো উন্নতি হবে না। এই সরকার শুধু আমাদেরকে ক্ষতি করছে। আজকে আপনি একটা কথা ভাবুন, আমার মেয়েকে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, যুবশ্রী দেওয়া হচ্ছে, যাই দেওয়া হচ্ছে, কিন্তু আমার তো কাজ নেই। আমরা কাজ চাই, আমাদের মেয়েদের দায়িত্ব আমরা একা নিয়ে নেব। এখন এ ব্যাপারে আমার সাধারণ মানুষের যা বক্তব্য থাকে সেই ব্যাপারে আমি বলতে চাই যে এসআইয়ের যেটা চলছে এটা আমার মনে হয় ভালো, এটা খারাপ নয়। তবে এটা মুখ্যমন্ত্রী ভালো জানে যে কেন এই ধর্ণা বা কেন কিছু, আমরা তো ব্যাপারে বলতে পারবো না। ওটা ওনার নিজস্ব পার্সোনাল ম্যাটার আছে বা ওনাদের দলের ম্যাটার আছে। তবে আমি সাধারণ হিসাবে বলতে চাই যে এই এসআইআর এর বিরুদ্ধে যাওয়া উচিত নয়। সাধারণ মানুষের এটাকে মেনে নেওয়া ভালো, কারণ হচ্ছে এটা ভালোর জন্য, এটা কোনো খারাপ জিনিস নয়। না, চালিয়ে নিতে ভালো হতো। এটা করলে আমাদের পক্ষে সবার জন্য ভালো হতো। এটা আমি অনুরোধ করছি মমতা দিদিকে যে আপনি বসিয়ে এগুলো যে ধর্ণা আছে এগুলো এসআইআর এগুলো তুলে দিন এখান থেকে। এটা নিয়ে এটা অনেক আপনার যে আমাদের বিজেপি যে আছে এর বিজেপি কি বলবো, ওটা বাংলাতে বলে ওটা রাজতন্ত্র, মানে ও আমাদের বাঙালে ভিতরে ঢুকতে চাচ্ছে। তো আমি মমতা দিদিকে অনুরোধ করছি আপনি এখানে যেমনি আপনার ধর্ণা ছিল ওরকম করতে থাকুন। কিছু লোকের তো ইনজাস্টিফাইডভাবে তো নাম বাদ হয়ে গেছে না, তা তাদের বিরুদ্ধে যে উনি করছেন এই জিনিসটার বিরুদ্ধে সবাই একমত হবেন, এটাই আমার বক্তব্য। ধর্ণা না, সলভ দরকার, বুঝতে পেরেছেন তো? কারণ এর অনেক লোক আছেন যারা আপনার এরকম দিতে চাইছেন, মানে নাম বাদ চলে গেছে ইনজাস্টিফাইডভাবে। অনেক বৃদ্ধ লোক আছে যারা যেতে পারছে না, পৌঁছতে পারছে না, তাদেরকে একটুখানি সেগুলো যাতে ঠিকঠাক হয় সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর জন্য ধর্ণায় বসেছিলেন, তা উনি প্রত্যাহার করে নিলেন, তার ধর্ণাটা চালিয়ে গেলেন। ধর্ণাটা নিয়ে আমি আমি সলভ নিয়ে বলতে চাই, ঠিক আছে? আমি ধর্ণা নিয়ে কিছু বলতে চাই না, আমি সলভ নিয়ে বলতে চাই যে এই জিনিসটা কিন্তু সলভ হওয়া দরকার। প্রত্যেকটা মানুষ যাতে তার নাগরিক অধিকার দিতে পারে এবং করতে পারে, সেটাই হচ্ছে আমার বক্তব্য। মা ডিলেট হয়েছে, আমার বউ আমি আছি। এইবার সেই ক্ষেত্রে আমাদের পুরনো ভোটার লিস্ট পাওয়ার জন্য এখানে এসেছিলাম, বের করেছি, কিন্তু বর্তমানে সার্টিফিকেটটা 3-4 দিন হয়ে গেল। বরঞ্চ এইসব জায়গায় যদি একটু মানুষের সুযোগ সুবিধা করে দেওয়া যেত আর একটু কাজে। ধর্নার পাশাপাশি এগুলোও প্রয়োজন ছিল। আমি কি করে বলবো দাদা, এসআইআর তো করা উচিত, ওটা তো দরকার ছিল, কারণ ফলস ভোট হচ্ছিল বলে। এরা তো একদম কেন তুললো কেন আমরা বলতে পারবো না। না, ধর্ণা করে কি হবে? এসআইআর তো হবেই, এছাড়া তো সরকারি কাজ, ওটা তো হবেই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে কার্যত ধর্ণা প্রত্যাহার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ধর্ণা কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন নয়। 2006-এ সিঙ্গুর আন্দোলনের সময়ও তিনি এই ধর্মতলায় 26 দিন অনশন করেছিলেন। চলুন দেখে নিই একটি বিশেষ প্রতিবেদন। এসআইআর এর প্রতিবাদে 6 তারিখ থেকে ধর্মতলায় ধর্ণায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে সাময়িক স্বস্তি, তারপর ধর্ণা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ধর্ণা প্রত্যাহার করেন তৃণমূল সুপ্রিমো। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ উল্লেখ করে মমতা বলেন, শীর্ষ আদালত জানিয়েছে ভোটের আগের দিন পর্যন্ত নাম তোলার সুযোগ থাকছে, তাই চিন্তারও কোনো কারণ নেই।
সেই পর্যবেক্ষণে আস্থা রেখে সাময়িকভাবে ধর্ণা প্রত্যাহারের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, এবার আমরা বিচারের অপেক্ষায়। মানুষ অধিকার পাবেন। যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা খুলছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ছিল এসআইআর মামলা শুনানি। এদিন আদালত ঠিক কি জানিয়েছে ধর্ণা মঞ্চ থেকে তা আম জনতার সামনে তুলে ধরেন মমতা। তিনি বলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পরেও সুপ্রিম কোর্টের হাতে মামলা থাকবে। আমার পিটিশনটি এখনও আছে। নির্বাচন ঘোষণা করে দিলেও ভাববেন না যে আপনার নাম তোলার সুযোগ নেই। ওরা বলেছেন, ভোটের আগের দিন পর্যন্ত যদি কারোর নাম বাদ গিয়ে থাকে আমাদের কাছে আসবেন, আমরা স্পেশাল কেস হিসাবে এটি দেখব। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ধর্ণা প্রত্যাহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 সালে সিঙ্গুরে কৃষি জমি ফেরানোর দাবিতে ধর্মতলায় ধর্ণায় বসেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26 দিন পর ধর্ণা প্রত্যাহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় ধর্ণা প্রত্যাহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক সিদ্ধান্ত। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় 26 দিন ধর্মতলায় অনশন করেছিলেন মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে তিনি ধর্মতলায় ধর্নায় বসেছিলেন। যদিও তৃণমূলের দাবি যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে কার্যত জয় দেখছে তারা, তাই ধর্না প্রত্যাহার। আচমকা ধর্না প্রত্যাহার কেন করলেন তিনি? এর পিছনে কি অন্য কোনো সমীকরণ রয়েছে? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। আপনাকে ওঙ্কারে স্বাগত। আমরা দেখেছিলাম সিঙ্গুরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় টানা 26 দিন অনশন করেছিলেন, জয় এসেছিল। কিন্তু যে এসআইআরের স্বচ্ছ তালিকার দাবিতে তিনি যে আন্দোলনে বসলেন ধর্নায়, তিনি ধর্নাটা মাঝপথে তিনি ধর্নাটা প্রত্যাহার করে নিলেন। কিন্তু এই যে ধর্না প্রত্যাহার করলেন, এটা কি ওনার সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়? কি কারণ হতে পারে, কি মনে হচ্ছে আপনার? তো মুখ বাঁচাতে গেলে তো একটা কিছু এসকেপ রুট রাখতে হবে, সেটাই করলেন। কিসের জন্য উনি ধর্নায় বসেছিলেন সেটাই লোকের কাছে স্পষ্ট নয়। কলকাতার প্রাণকেন্দ্রে একদিকের রাস্তা কার্যত অবরুদ্ধ করে, পবিত্র রমজান মাস চলছে, ঈদের বাজার, সব কিছুই তো ধাক্কা খেয়েছে। কেন বসেছিলেন? কাদের অধিকার রক্ষা করতে? আমরা তো চাইছি ভোটাধিকার রক্ষা করতে, সবাই চাইছে, প্রকৃত ভারতীয়দের, মৃতদের নয়, অনুপ্রবেশকারীদের নয়, একাধিক জায়গায় নাম তোলা না। সুপ্রিম কোর্ট কি বলেছে কালকে? যে 10 লক্ষের একটু বেশি লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 4 লক্ষ বাদ চলে গেছে। অথচ যে 60 লক্ষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সি কি প্রমাণ হলো তো? কত বড় মিথ্যা কথা বলছিল এরা। 10 লক্ষের মধ্যে 4 লক্ষ বাদ চলে গেছে। বিচার বিভাগীয় আধিকারিকেরা এটা করেছেন। কয়েকজন কালকে পিটিশন দাখিল করে বলতে গিয়েছিলেন বিচার বিভাগীয় আধিকারিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এমন দাবড়ানি দিয়েছে সুপ্রিম কোর্ট, ল্যাচ তুলে পালিয়েছে। দিদিমণি সবসময় চেষ্টা করেন সবাইকে খুব অনুপ্রাণিত করতে, গৃহপালিত করতে। সবাই তো সম্ভব নয়। প্রথমে কি বলেছিলেন আদালতে গিয়ে যে ইআরওদের হাতে নিষ্পত্তির ভার থাক। সুপ্রিম কোর্ট কি বললো, না জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকদের উপর আমলাদের মাতব্বরি করতে দেব না। ইআরওরা অনেক নথি আপলোড করেনি, ফেলে রেখেছিল। ছকটা ছিল শেষ মুহূর্তে আপলোড করে দেবো, তালে করে সবাই নাম ঢুকে যাবে। সেজন্য খালি ব্ল্যাঙ্ক পেপার নথি হিসেবে আপলোড হয়েছে, খবরের কাগজের কাটিং নথি হিসেবে আপলোড হয়েছে, এআই জেনারেটেড বাবার নামে ফলস এপিক কার্ড সেটাকে আপলোড করেছে। এগুলো তো সব বেরিয়ে আসছে না, তাই আতঙ্কে আর্তনাদ করছেন দিদিমণি। বসেছিলেন কেন তিনি? কার অধিকার রক্ষা করতে? অনুপ্রবেশকারীদের, মৃতদের, রোহিঙ্গাদের। তারা ভোটার তালিকায় থাকবে। তাদের নাম যাতে ভোটার তালিকায় না থাকে সেটার জন্যই তো এসআইআর। এবং সবাইকে একটা জিনিস দেখতে হবে, এত বড় কাজে কমিশনের ভুলভ্রান্তি হতে পারে। কমিশন আরেকটু প্রিপারেশন নিয়ে নামলে ভালো হতো, কিন্তু প্রতি পদে পদে রাজ্য প্রশাসন অসহযোগিতা করেছে। তা সবাই আমরা চাই যে প্রকৃত ভারতীয়দের নাম থাকুক তালিকায়। দিদিমণি তো সেটা বলছেন না। দিদিমণি বলছেন মৃতদের নামও থাকুক, পার্মানেন্টলি শিফটেডদের নামও থাকুক, অনুপ্রবেশকারীদের নামও তালিকায় থাকুক। ওই জন্যই বসেছিলেন ধর্নায়। যখন সুপ্রিম কোর্টে শুনলেন যে 10 লক্ষের মধ্যে 4 লক্ষ বাদ হয়ে গেছে,
কিসের নৈতিক জয় হলো ওনার? কি বললেন অভিষেক? আসলে পালাবার পথ করছিলেন, এরপর আর ভিড় জমতো না, এরপর ওনার ভোট ব্যাংক অসন্তুষ্ট হতো যে ঈদ সামনে, রমজান সামনে, এখন বসে আছেন ওখানে, আমাদের কেনাকাটা ব্যবসা বাণিজ্য মার খাচ্ছে। ওই সব কিছু ভেবে একটা এসকেপ রুট দিয়ে পালিয়ে গেছে। বেশ, রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে উনি গেলেন, ধর্না থেকে বেরিয়ে আনন্দ বোসের কাছে গেলেন, বললেন যে বোসের প্রতি অন্যায় হয়েছে। আমি ব্ল্যাক ডায়মন্ড সম্পর্কে খুব কম কথাই বলতে চাই। ভদ্রলোককে আমার প্রথম থেকেই পছন্দ হয়নি, কারণ মধ্যরাতে একটা কালো চশমা পরে 2023-এর পঞ্চায়েতের আগে এসিসি বলে আর্তনাদ করেছিলেন। আচ্ছা, মুখ্যমন্ত্রী বলেছিলেন না ওনার রাজভবনে যেতে ওনার ভয় লাগে, ওনার পাশে বসতে ওনার অস্বস্তি হয়। এখন এই ব্ল্যাক ডায়মন্ড ওনার এত প্রিয় পাত্র হয়ে গেল। আসলে মুখ্যমন্ত্রী, এই ভদ্রলোক তো খুব কম্প্রোমাইজড, একে ব্যবহার করতে চেয়েছিলেন। সেটা দিল্লি অনেক আগেই জেনে গেছে। এই সিদ্ধান্তটা 8 মাস আগে হয়েছে। প্রথমে কথা ছিল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি 1 মাস আগেই তার মেয়াদ শেষের অবসর নিয়েছেন গুজরাটের জাস্টিস বেলা এম ত্রিবেদী রাজ্যপাল হবেন। সেটা হয়নি শেষ পর্যন্ত কোনো কারণ। তারপরে ইন্টেলিজেন্সের প্রাক্তন কর্তা, প্রাক্তন আইপিএস, নাগাল্যান্ডে রাজ্যপাল ছিলেন, তামিলনাড়ুতে আছেন, দেশের উপ নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, নাগাদের সঙ্গে শান্তি চুক্তি করেছেন, টাফ ম্যান, তাকে নিয়ে আসা। ওটা আগে থেকেই ঠিক ছিল যে ভোটের আগে এই ব্ল্যাক ডায়মন্ডকে সরানো হবে। দিদিমণি ওনার প্রতি কেন এত পীড়িত সেটা উনিই বলতে পারবেন। এই তো কিছুদিন আগে কত কথা বলেছেন, সব তো রেকর্ডে আছে। রাতারাতি ব্ল্যাক ডায়মন্ড ওনার কাছে মহান মানুষ হয়ে গেলেন। হ্যাঁ, এই হচ্ছে দিদিমণি। তখন ব্ল্যাক ডায়মন্ডকে নিজের পথে আনতে ওনার উপর চাপ দিয়েছিলেন, চাপ দেওয়ার সুযোগটা ব্ল্যাক ডায়মন্ড করে দিয়েছিলেন। এখন ব্ল্যাক ডায়মন্ডের কোনো কার্যকারিতা ওনার কাছে নেই, তাই ওনার এখন সৌজন্য দেখাতে গেছেন। এটাই দিদিমণির রাজনীতি, যেখানে যেমন সেখানে তেমন। উনি হচ্ছেন জলের মতো, যে পাত্রে রাখা হবে সে পাত্রের আকার ধারণ করবে। ওনার কোনো নীতি নেই, কোনো নৈতিকতা নেই, যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় থাকতে হবে, ব্যাস। এসআইয়ের পরিস্থিতিতে এই মুহূর্তে যে অবস্থা, সেখানে হঠাৎ করে আচমকা দেখা গেল মলয় ঘটককে সরিয়ে দেওয়া হলো। ভিতরে কোনো সমীকরণ? বার কাউন্সিলের নির্বাচন হচ্ছে না, যেখানে মলয়বাবু ওই সরকারের বিরুদ্ধ গোষ্ঠীর প্যানেলকে উৎসাহিত করেছেন। দেখুন, মলয়বাবু 2014 সালে আসানসোল থেকে বাবুল সুপ্রিয় জিতেছিলেন দোলা সেনের বিরুদ্ধে। দোলা মলয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে মলয়দা সাবোতাজ করেছে। তখন তো মন্ত্রিত্ব চলে গেছিল। তারপর এখন বিজেপিতে আছে একজন শিল্পী টলিউডের, তিনি মলয়বাবুর ত্রাতা হয়ে অবতীর্ণ হন। 19 সালেও একই হয়, মুনমুন সেন হেরে যায়। 21-এর বিধানসভা, এই 24-এর লোকসভা নির্বাচনের আগে জোর গুঞ্জন উঠেছিল মলয়বাবু বিজেপিতে যাচ্ছেন। দিদিমণি বলেছেন তুমি তো বিজেপির বিরুদ্ধে বেশি কথা বলো না। আসলে ওই যে ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, এরা সব এসআইয়ের কাজ করছেন। তো দিদিমণি ভেবেছিলেন মলয় যদি তার মতো করে কিছু মেসেজ দিতে পারে, সেটা তো সম্ভব নয়। জেলা জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের নিয়োগকর্তা হাইকোর্ট, মায়না দেয় রাজ্য সরকার। তা মলয়বাবু দিদিমণির কাজটা করতে পারেননি, দিদিমণি যেভাবে চান করতে পারেননি, তাই মলয়বাবু রোশনালে পড়েছেন। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা তুলেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা তো ওদের প্রোপ্রাইটারশিপ কোম্পানি, কে কাকে অনুরোধ করলো, কে ধর্ণা তুলে নিল, একটা ফেস সেভিং ফর্মুলা তো বার করতে হবে। ওইভাবেই দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ পড়লে কোথাও মনে হবে যে বিরাট বড় জয় হয়েছে? কিছুই তো হয়নি। এমন বিষয়টা জটিল পর্যায়ে চলে গেছে, এখন সেই জটিলতা থেকে বেরোতে হবে। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সব ঠিক করবে। সিঙ্গুরের ইস্যুতে উনি 26 দিন অনশন করেছিলেন ওই মেট্রো চ্যানেল ধর্মতলায়। কোথাও যেন সেই যে ইতিহাসকে উনি আবার ছোঁয়ার চেষ্টা করেছিলেন। 20 বছর আগে মমতা ব্যানার্জি যা ছিলেন এখন তো আর তা নেই। তিনি চেষ্টা করেছিলেন, বৈভবের আস্পাদন করলেন, তারপরে বুঝলেন যে লাভ হচ্ছে না, ওই ওনার ভোট ব্যাংক কুপিত হচ্ছে, পবিত্র রমজান ঈদের বাজার ভেস্তে যাচ্ছে ওই অঞ্চলে, তাই একটা ছুতো করছিলেন, সেই ছুতোয় নাতায় ধর্নাটা তুলে দিল। আচ্ছা, সুপ্রিম কোর্ট বলছেন যে ভোটের আগের দিন পর্যন্ত নাম সংশোধন করা যাবে বা তালিকায় তোলা যাবে, এটাকে আমি কীভাবে দেখেন? তাদের সুপ্রিম কোর্ট বলেছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত। হ্যাঁ, তা হবে।
আগে লজিক্যাল ডিসক্রিপেন্সির কটা বিষয়ের ফয়সলা হয়, অ্যাপিল ট্রাইব্যুনাল হবে, সেখানে কতজন আবেদন করে, অনেক বিষয় জটিলতা আছে। এখন পুরোপুরি এটা সুপ্রিম কোর্টের এখতিয়ারে চলে গেছে। কমিশন, আইনজ্ঞ, সুপ্রিম কোর্ট সবাই মিলে এই বিষয়টা নিয়ে আলোকপাত করছে। কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভোটের তারিখ কবে ঘোষণা করবেন বা আদৌ করবেন কিনা এখন, তারপর সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত জানাবেন। খোদ জাতীয় নির্বাচন কমিশনারকে জ্ঞানেশ কুমারকে এ রাজ্যে একাধিক জায়গায় গোবাগের মুখে পড়তে হচ্ছে। না না, এটা কোনো একটা গণতান্ত্রিক পদ্ধতিতে সব হতেই পারে, এগুলোর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। কেউ প্রতিবাদ করতেই পারেন, ব্ল্যাক ফ্ল্যাগ দেখাতে পারেন, গো ব্যাক বলতে পারেন, প্ল্যাকার্ড ফেস্টুন দেখাতে পারেন, এর মধ্যে কোনো রকম অসুবিধা নেই। এগুলো গণতান্ত্রিক রীতি। কিন্তু আইনের শাসন তাহলে কোথায়, এটা একটা উঠে যায়। না না না, এটা তো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর একটা পন্থা, সেই পন্থাই অবলম্বন করা হয়েছে, এর মধ্যে অন্য কোনো কারণ নেই। বেশ দাদা, একদিকে দেখছি আমরা নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিচ্ছে যে শান্তিপূর্ণ নির্বাচন করতেই হবে, কোনো রকমের অশান্তি বরদাস্ত করা হবে না, আর অন্যদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে সরে যাওয়া, কোথাও কি কোনো সিবি আনন্দ বোসকে সরাবার সিদ্ধান্ত আগেই হয়েছিল, সেই সিদ্ধান্তটা রূপায়িত হলো। কমিশন বলছে বটে, কমিশন চেষ্টা করছে, কিন্তু এই রাজ্য প্রশাসনের সামান্যতম ছায়া নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থাকলে কমিশনের লক্ষ্য সফল হবে বলে আমার মনে হয় না। কমিশনকে আরও আটঘাট বেঁধে নামতে হবে, কিভাবে পশ্চিমবঙ্গের ভোটটাকে সত্যি উৎসবের মেজাজে করা যায় সেটা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভোট এখনো বাকি আছে, ঘোষণা হয়নি, কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 40 একটা প্রকল্প এনেছে, যেখানে মুখপত্র তো রয়েছে, তাছাড়াও প্রত্যেকটা জেলায় আরও 40টা মুখপত্র দিচ্ছে, যেখানে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা, যেটা বারবার অভিযোগ করে তৃণমূল, সেটা এবং এসআইআরের বিরুদ্ধে যে তৃণমূলের যে বক্তব্য, সেটা সাধারণ মানুষকে তুলে ধরা হবে। তো অনেকদিন ধরেই করছে, ডিজিটাল যোদ্ধা আছে, ওদের মুখপাত্ররা খুবই ভোকাল, সেটা একটা রাজনৈতিক দল, তাদের কাজ করতেই পারে। বিজেপির কাজ করবে, তৃণমূলের কাজ করবে, মানুষের মধ্যে থেকে সিদ্ধান্ত নেবেন কাদের বক্তব্যে যৌক্তিকতা আছে, কাদের বক্তব্য বাস্তবসম্মত, তার উপর নির্ভর করবে মানুষের মতামত। ব্যাস, একদম দাদা শেষ আপনার কাছে, কিন্তু কোথাও কি রাজ্যের যে পরিস্থিতি, সেটা কি কোথাও কি রাষ্ট্রপতি শাসনের দিকে যাচ্ছে বলে মনে হয়? এখন এই বিষয়ে কিছু বলা যায় না, দেখা যাক নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন কিনা, এবং দিনক্ষণ ঘোষণা করলেও সুপ্রিম কোর্ট সেটাকে কিভাবে দেখে, অনেক কিছুর উপর নির্ভর করছে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না। যদি নির্বাচন না হয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসটা সমাধান না হওয়া পর্যন্ত তার রাষ্ট্রপতি শাসনই জারি হবে। আচ্ছা, অনেকে বলছেন যে কবে দিনক্ষণ ঘোষণা হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন কালকে, তিনি বলেছেন যে 14 তারিখ নরেন্দ্র মোদী আসছেন, ব্রিগেডে সভা করবেন, ঠিক তার পরে পরে নির্বাচনটা ঘোষণা হবে। আমি জানি ইঙ্গিত 4 রাজ্যের ঘোষণা হয়ে যেতে পারে, পশ্চিমবঙ্গের নাও হতে পারে, এমন হতে পারে, কারণ পশ্চিমবঙ্গে তো ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা আছে। 15-16 মার্চ ঘোষণা হলেও এপ্রিলের মিডে ভোট হলে ততদিনে এই প্রক্রিয়া শেষ হবে কিনা, অনেক 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 রকম প্রশ্ন আছে। কমিশনকে দেখতে হবে পুরো বিষয়টা তারা ঠিকঠাকভাবে করতে পারে কিনা, যাদের নাম বাদ পড়বে তারা কবে অ্যাপিল করবেন, তার শুনানি কবে হবে, এর অনেক রকম জটিলতা আছে। হ্যাঁ, তাই পুরো বিষয়টা কমিশনের উপর নির্ভর করছে। হতে পারে কমিশন দিনক্ষণ জানিয়ে দিল, আবার হতে পারে কমিশন 4 রাজ্যের দিনক্ষণ জানালো, পশ্চিমবঙ্গটা জানালো না, দেখা যাক। এসআইআর এর যে সঠিক তালিকা আদৌ সামনে আসে কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।